77 জন, জানো? না স্যার, শুনলাম না। জানোই না? না না স্যার, জানতাম না। ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যাচ্ছে, মানে কি বলবো, এটা তো এক চরম আতঙ্কজনক পর্যায়ের দিকে চলে যাচ্ছে। স্যার প্রথম খবর রাখতাম যে কতজন মারা গেছে, এখন আর স্যার খবরই রাখি না স্যার, ওই শুনতে শুনতে এখন আর খবর রাখি না। কে যে কখন আসি আর কখন নাই, মানে মানে আর বলার কোনো ভাষা নাই। সবাই সবার জন্য দোয়া করি, আর সবাই খুব সাবধানে থাকিও। একদম কি বলা যায়, ভিড় ভাট্টার মধ্যে যাবা না। বাইরে বের হলে এসেই একদম সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ফেলবা। হাত মুখ নাকের ভেতরটা একটু সাবানখানি দিয়ে, পায়ের একেবারে পাউটাও সাবান দিয়ে ধুয়ে ফেলবা, আর কাপড়টার সাথে সাথে ধুয়ে দিবা। যতটা সাবধানতা অবলম্বন করা যায় আর। টাকা পয়সা ধরলে স্যানিটাইজার দিয়ে হাত সবসময় পরিষ্কার রাখবা। মোবাইল যদি কখনো বাইরে গিয়ে ধরা পড়ে, স্যানিটাইজার দিয়ে মুছে নিবা, যতটা সাধ্য অনুযায়ী পারা যায়। তারপরে যদি বিপদ হয় আল্লাহ জানে, আর তো কিছু করার নেই। তো এখন হৃদস্পন্দন কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। লেখো হৃৎপিণ্ডের স্যার হৃদস্পন্দন সম্পর্কে সংজ্ঞা লিখাইছি। স্যার একটু লেখাইছেন, এই যে স্যার এই সংখ্যাটা লেখাইছেন, আর লেখাইছেন হলো একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতি মিনিটে প্রায় 70 থেকে 75 বার হৃদস্পন্দন ঘটে। হ্যাঁ, ঠিক আছে। এবার লেখো একবার হৃদস্পন্দনের সময়কাল ইকুয়াল টু, একবার হৃদস্পন্দনের সময়কাল সমান সমান 60/75 ইকুয়াল টু 0.8 সেকেন্ড। এই কথাটা লেখো, একবার হৃদস্পন্দনের সময়কাল সমান 60/75 ইকুয়াল টু 0.8 সেকেন্ড। হৃৎপিণ্ডের দুটি অলিন্দের একবার সংকোচন ও একবার প্রসারণ এবং দুটি নিলয়ের একবার সংকোচন ও একবার প্রসারণ কে একত্রে হৃদস্পন্দন বলে। দুটি অলিন্দের একবার সংকোচন ও একবার প্রসারণ এবং দুটি নিলয়ের একবার সংকোচন ও একবার প্রসারণকে একত্রে হৃদস্পন্দন বলে। পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতি মিনিটে 70 থেকে 75 বার হৃদস্পন্দন ঘটে। লিখছ? তারপরে লেখো একবার হৃদস্পন্দনের সময়কাল সমান সমান 60/75 ইকুয়াল টু 0.8 সেকেন্ড। এই কথাটা লিখছ? জি স্যার। নিচে আলাদা করে লেখো হৃদচক্র। হৃদস্পন্দন আর হৃদচক্র এই দুইটা জিনিসটা কি? হৃদচক্র এটাকে বলে কার্ডিয়াক সাইকেল। হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। আচ্ছা, হৃদস্পন্দন কালে তো 4টা ঘটনা ঘটে। 4টা ঘটনা কি কি লেখিও না, আমি 4টা ঘটনা কি কি। দুটি অলিন্দের হৃদস্পন্দন কালে 4টা ঘটনা ঘটে, কি কি খেয়াল করো। দুটি অলিন্দের একবার প্রসারণ, তারপরে আরেকটা ঘটনা কি ঘটে, দুটি অলিন্দের একবার সংকোচন, তারপরে কি ঘটে, দুটি নিলয়ের একবার সংকোচন, তারপরে কি ঘটে, সংকোচন, তারপরে কি ঘটে, দুটি নিলয়ের একবার প্রসারণ। এই 4টা ঘটনা ঘটে, কিন্তু এই 4টা ঘটনাকে একসাথে তুমি বলবা কি, হৃদচক্র। 4টা ঘটনা যে পর্যায়ক্রমে আসতে থাকে, এই পর্যায়ক্রমিক আবর্তনটাকে বলা হয় হৃদচক্র। 4টা ঘটনা তো পর্যায়ক্রমে সাইক্লিক্যালি আসতে থাকে, 4টা ঘটনাকে একসাথে তুমি বলবা হৃদস্পন্দন, কিন্তু 4টা ঘটনার যে পর্যায়ক্রমিক আবর্তন সেটাকে বলা হয়, তুমি তো ওখানে একবার খালি বিবেচনা করতেছো যে একবার 4টা ঘটনা ঘটতেছে, এটা আমি বলবো হৃদস্পন্দন। তাতে কতটুকু টাইম লাগে, 0.8 সেকেন্ড। কিন্তু এই 4টা ঘটনা তো পর্যায়ক্রমে আসে, বুঝতে পারছো? এই পর্যায়ক্রমিক যে আবর্তন, কারণ যখন এই দুইটা অলিন্দ প্রসারিত হয় তখন ওই সময়টাতেই দুইটা নিলয় আবার সংকুচিত হয়, আবার যখন দুইটা অলিন্দ সংকুচিত হয় তখন দুইটা নিলয়ের প্রসারণ ঘটে। এই ঘটনাটা তো ধারাবাহিকভাবে ছন্দময় ভাবে ঘটতে থাকে। এই 4টা ঘটনার যে ধারাবাহিক আবর্তন, এটাকেই বলা হয় হৃদচক্র। হৃদস্পন্দন আর হৃদচক্রের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য। হৃদস্পন্দন হচ্ছে 4টা ঘটনা একবার ঘটতেছে, তাতে আমার কতটুকু সময় লাগতেছে সেটা যদি আমি বিবেচনা করি, 4টা ঘটনা একবার ঘটার যে সময়টা, এটা হচ্ছে হৃদস্পন্দন। 4টা ঘটনা একবার ঘটতেছে, এটাকে আমি বলবো হৃদস্পন্দন। কিন্তু 4টা ঘটনা পর্যায়ক্রমে আসতেছে, একটার পর একটা হচ্ছে, একটার পর একটা হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় হৃদচক্র। হৃদচক্র কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, হৃদস্পন্দন কালে 4টি ঘটনা ধারাবাহিকভাবে সংঘটিত হয়, যথা হৃদস্পন্দন কালে 4টি ঘটনা ধারাবাহিকভাবে সংঘটিত হয়, যথা হৃদস্পন্দন কালে 4টি ঘটনা ধারাবাহিকভাবে সংঘটিত হয়, যথা
নাম্বার 1 লেখো, দুটি অলিন্দের একবার প্রসারণ। হৃদস্পন্দন কালে 4টি ঘটনা ধারাবাহিকভাবে সংঘটিত হয়, যথা নাম্বার 1 লেখো, দুটি অলিন্দের একবার প্রসারণ। লিখতে পারছো? জি স্যার। দুটি অলিন্দের একবার প্রসারণ লিখছ, যার সময়কাল 0.7 সেকেন্ড। এক নাম্বার হচ্ছে দুটি অলিন্দের একবার প্রসারণ, যার সময়কাল 0.7 সেকেন্ড। নাম্বার 2, দুটি অলিন্দের একবার সংকোচন, যার সময়কাল 0.1 সেকেন্ড। নাম্বার 3, দুটি নিলয়ের একবার সংকোচন। এখানে প্রসারণ শব্দটা আগে লিখলে ভালো হতো, যাই হোক, দুটি নিলয়ের একবার সংকোচন, যার সময়কাল 0.3 সেকেন্ড। এবং দুটি নিলয়ের একবার প্রসারণ, যার সময়কাল 0.5 সেকেন্ড। দাঁড়ি। এবার পুরো লাইনটা আবার বলি। হৃদস্পন্দন কালে 4টি ঘটনা পর্যায়ক্রমে সংঘটিত হয়, যথা নাম্বার 1, দুটি অলিন্দের একবার প্রসারণ, যার সময়কাল 0.7 সেকেন্ড। নাম্বার 2, দুটি অলিন্দের একবার সংকোচন, যার সময়কাল 0.1 সেকেন্ড। নাম্বার 3, দুটি নিলয়ের একবার সংকোচন, যার সময়কাল 0.3 সেকেন্ড। এবং নাম্বার 4, দুটি নিলয়ের একবার প্রসারণ, যার সময়কাল 0.5 সেকেন্ড। দাঁড়ি। এবার সাথী লেখো, এই 4টি ঘটনার পর্যায়ক্রমিক আবর্তনকে হৃদচক্র বলে। এই 4টি ঘটনার পর্যায়ক্রমিক আবর্তনকে হৃদচক্র বলে। এই 4টি ঘটনার পর্যায়ক্রমিক আবর্তনকে হৃদচক্র বলে। 4টি ঘটনা একবার ঘটতেছে, তাতে কতটুকু সময় লাগতেছে, একবার ঘটার ঘটনাকে বলবো আমরা হৃদস্পন্দন। কিন্তু হৃদস্পন্দন তো আর একবার হয়েই থেমে যায় না। একবার হৃদস্পন্দন হয় তো পরের আবার হয়, আবার হয়, আবার হয়, আবার হয়। এই হৃদস্পন্দনটা পর্যায়ক্রমে আসতে থাকে, পর্যায়ক্রমে আসতে থাকে। দুইটা অলিন্দ একবার প্রসারিত হচ্ছে, ঠিক ওই সময় দুইটা নিলয় সংকুচিত হচ্ছে। আবার যখন দুইটা নিলয় প্রসারিত হচ্ছে, তখন দুইটা অলিন্দ সংকুচিত হচ্ছে। এই উপরের চেম্বার দুইটা, নিচের চেম্বার দুইটা পর্যায়ক্রমে সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। পর্যায়ক্রমে এই ঘটনাটা ঘুরে ঘুরে আসতেছে। এই পর্যায়ক্রমে যে 4টি ঘটনা ঘুরে ঘুরে আসে, সেই পর্যায়ক্রমিক আবর্তনটাকে বলা হয় হৃদচক্র। আর 4টা ঘটনা একবার ঘটতেছে, তাতে কতটুকু টাইমিং লাগতেছে সেটা যদি বিবেচনা করি, তাহলে সেটা হচ্ছে হৃদস্পন্দন। আমি কি হৃদস্পন্দন আর হৃদচক্রটা আলাদা করে বলতে পেরেছি? জি স্যার। 4টা ঘটনা একবার ঘটতেছে, একবার ঘটার ঘটনা, তাতে যতটুকু টাইম লাগতেছে সেটা তার হৃদস্পন্দন। সেটা টাইম হচ্ছে 0.8 সেকেন্ড, প্রতি মিনিটে যদি 75 বার ধরি। 4টা ঘটনা ঘুরে ঘুরে পর্যায়ক্রমে আসতেছে, সেই পর্যায়ক্রমিক যে আবর্তন, সেটার নাম হৃদচক্র। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা বলো বলো। বুঝতে পারছি। ঠিক আছে, এবার নিচে আর একটা স্টার চিহ্ন দাও। তাহলে আমরা হৃদস্পন্দন, হৃদচক্র ক্লিয়ার করলাম। এবার নিচে একটা স্টার চিহ্ন দাও। একটা জিনিস তোমরা খেয়াল করো কিনা, হৃদস্পন্দন যখন হয় তখন একটা শব্দ হয় বুকের উপরে, হার্ট যখন বিট করে তখন ধুপ 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 এরকম একটা শব্দ হয়। সেই শব্দটা কেন হয় সেটা এখন আমি আলোচনা করি। লেখো, হৃদস্পন্দনকালীন শব্দের উৎস। হৃদস্পন্দনকালীন শব্দের উৎস। হৃদস্পন্দনকালীন শব্দের উৎস। ঠিক আছে, লিখতে পারছো? জি স্যার, লিখছি। আচ্ছা, এখন এই ঘটনাটা আমি একটু তোমাদের একটু বুঝায় বলি, তারপর আমি নোটে যাই। খেয়াল করো, আমার হৃৎপিণ্ডটা একবার একটু আমার দেখতে হবে, তা নাহলে আমি ঘটনাটা বুঝায় বলতে পারবো না।
এ হচ্ছে আমার হৃৎপিণ্ড। সবাই কিন্তু ক্লাস করে না, এটাই আমার জন্য খুব দুঃখের বিষয়। এই মুহূর্তে আমরা 13 জন আছি, তোমাদের গ্রুপে স্টুডেন্ট কতজন? আমার তো মনে হয় 20 জনের কাছাকাছি, কিন্তু সবাই যে ক্লাস করে না এটাই আমার জন্য দুঃখজনক। ক্লাস না করলে তারা যে কেন গ্রুপ থেকে চলে যায় না, এটা আরো দুঃখের বিষয়। 5 জন থাকুক, আমার তা নিয়ে দুঃখ নাই, কিন্তু সেই 5 জন যেন রেগুলার ক্লাস করে, এটাই আমার ছিল প্রত্যাশা। তো এনিওয়ে, এটা হচ্ছে আমার হৃৎপিণ্ড। আমার হৃৎপিণ্ডের নলগুলো আছে কি কি সেটা সম্পর্কে একটু কথা বলি। আমার হৃৎপিণ্ডের প্রধান প্রধান নলগুলো দেখি আমি। একটা নল আছে এরকম, যেটা চলে যায় 2 ভাগ হয়ে 2 ফুসফুসের দিকে। এই নলটার নাম পালমোনারি ধমনী। এই নলটার মুখে এরকমের কপাটিকা লাগানো আছে, সেমি লুনার কপাটিকা, পালমোনারি সেমি লুনার কপাটিকা। ঠিক আছে, আমার আরেকটা নল আছে যেটা এই চেম্বার থেকে বের হয়। এই নলটার নাম আমার মহাধমনী। এই আকার খেয়াল করো, এটা সিস্টেমটা পরীক্ষার সময় তোমরা এইভাবে আঁকলেই চলবে, সহজ করে আঁকবো, আমরা বেশি ঝামেলায় যাব না। এই হচ্ছে আমার 2টা নল দেখালাম, প্রধান যে 2টা নল। এইখানে আমার একটা দরজা আছে, এই এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। আমার এখানে একটা দরজা আছে, এই এটার নাম বাইকাসপিড কপাটিকা। এই মাঝখানে আমি 2 ভাগ করে দিলাম, আমার 2টা নিলয় ভাগ হয়ে গেল। আর 2টা অলিন্দের মধ্যে ওরকম ভাগ আছে, কিন্তু আমি কি বলা যায়, সেই ভাগ ওই 2টা ধমনীর পেছনে পড়ে গেছে বলে ধরে নিলাম। আচ্ছা, ওই একটুখানি দেখা যাচ্ছে 2টা অলিন্দের মাঝখানেও একটা ভাগ আছে, একটা আন্ত অলিন্দ পর্দা আছে, আর 2টা নিলয়ের মাঝেও একটা আড়াআড়ি পর্দা আছে, যেটাকে আন্তঃনিলয় পর্দা বলে। এই এখন আমরা এইখানে যে ছবিটা আঁকছি সেই ছবিটার দিকে একটু সবাই দৃষ্টিপাত করি, খেয়াল করো। আর এদিকে আছে, এটা হচ্ছে আমার ডান অলিন্দ, এখানে আছে নিম্ন মহাশিরা, এদিকে আছে আমার ঊর্ধ্ব মহাশিরা। আর এটা হচ্ছে আমার বাম অলিন্দ, এখানে আছে আমার 2টা ফুসফুস থেকে আগত 2টা পালমোনারি শিরা। এই এগুলোর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত আসে, অক্সিজেন যুক্ত রক্ত আসে বাম অলিন্দ। আর এই 2টা শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, এটা ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে। এখানে আবার আরেকটা শিরাও আছে, যেটার নাম হচ্ছে করোনারি শিরা। হৃৎপিণ্ডের সব জায়গা থেকে সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। আচ্ছা, এভাবে। এখন খেয়াল করো, কেন হার্ট বিট করার সময় শব্দ হয় সেটা আমি এখন বলার চেষ্টা করছি। এই যে 2টা অলিন্দ, 2টা অলিন্দ যখন বড় হয়ে যায়, প্রসারিত হয়ে যায়, তখন এই 2 অলিন্দের ভেতরে জায়গা বেড়ে যায়। জায়গা যখন বেড়ে যায় তখন কি হয়, এই যে 2টা পালমোনারি শিরা আছে, এই 2 পালমোনারি শিরার মাধ্যমে 2 ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এখানে ঢুকে পড়ে। আর এই যে শিরাগুলো আছে, 3টা শিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা আর করোনারি শিরা, যেহেতু ভেতরে জায়গা বেড়ে গেছে, এই শিরাগুলোর মাধ্যমেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই চেম্বারে ঢুকবে। তার মানে 2টা অলিন্দ যখন বড় হয়ে যাবে, 2 অলিন্দের ভিতরে রক্ত ঢুকবে, বাম অলিন্দের মধ্যে ঢুকবে ফুসফুস থেকে আগত অক্সিজেন যুক্ত রক্ত, আর ডান অলিন্দের মধ্যে ঢুকবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে আগত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এটা কিন্তু আমরা অলরেডি বর্ণনা করেছি, এটা আমরা জানি। ঠিক আছে, এখন কি হবে, এখন তুমি যখন এই 2 অলিন্দকে চাপ দিবা, তখন ওই রক্তটা নিচের দিকে নেমে আসবে, ঠিক না বলো? এই উপরে রক্তটা নিচের দিকে নামবে, সত্যি না মিথ্যা? হ্যাঁ, 2 অলিন্দের রক্ত 2 নিলয়ের মধ্যে নামবে। আচ্ছা, নামবে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে 2টা দরজা, এই দরজা মানে একটা ট্রাইকাসপিড কপাটিকা, একটা বাইকাসপিড কপাটিকা, এই দরজা দুটি কিন্তু এই সময় খুলে যাবে। যখন এই 2টা চেম্বার চাপ দিবে, তখন এই দরজা 2টা রক্তের চাপে খুলে যাবে, রক্ত হু হু করে নিচের দিকে নামবে। একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, দরজা যখন খুলে যায় তখন কিন্তু কোনো বন্ধ শব্দ হয় না, কিন্তু দরজা যখন বন্ধ হয় তখন একটা শব্দ হয়। এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। দরজা, এই যে ভালভ গুলো খোলে এবং বন্ধ হয়, শব্দটা হওয়ার কারণ কিন্তু ওইটা। কিন্তু মনে রাখতে হবে, ভালভ যখন খুলে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু ভালভ যখন আটকে যায় তখন শব্দ হয়। সেই শব্দটার উৎসই আমি এখন বলতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তুমি 2 চেম্বারে চাপ দিয়ে রক্ত নিচের দিকে পাঠালা, তখন কিন্তু এই দরজা 2টা খুলে যাবে, 2টা ভালভ খুলে যাবে, তখন কিন্তু কোনো শব্দ হবে না। কিন্তু মাইন্ড ইট, যখন তুমি উপরের 2টা প্রকোষ্ঠকে চাপ দিচ্ছ, তখন তোমার নিচের প্রকোষ্ঠ 2টা কিন্তু বড় হবে, সত্যি না মিথ্যা? এই 2 চেম্বারে চাপ দিচ্ছ,
সেই রক্ত যেন এসে নিচের দুইটা পাত্রের মধ্যে ধারণ করতে পারে, সেজন্য নিচের পাত্র দুইটা বড় হয়ে রক্তটাকে ধারণ করবে, গ্রহণ করবে। এটা কি সত্য না মিথ্যা? জি স্যার, সত্যি। সত্য। তার মানে অলিন্দ দুইটা যখন সংকুচিত হবে তখন আমার নিলয় দুইটা প্রসারিত হবে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, নিলয় যদি প্রসারিত হয়, একটা জিনিস খেয়াল করো, এই যে একটা ধমনী আছে মহাধমনী, এটার মধ্যেও তো রক্ত আছে। আর এই যে একটা ধমনী আছে পালমোনারি ধমনী, এটার মধ্যেও রক্ত আছে। যেহেতু পেছনের জায়গা বেড়ে যাচ্ছে, এই এই নিলয় যখন বড় হয়ে যাবে তখন এই পালমোনারি ধমনীর মধ্যে যে রক্ত আছে সেই রক্ত করবে কি পেছনের দিকে ফিরে যেতে চাইবে। কারণ কি, ওই নলের পেছনে জায়গা বেড়ে গেছে। তখন যেহেতু এই রক্তটা নিচের দিকে ঝুপঝুপ করে নামতে থাকবে, ওই রক্তের টানে এই পালমোনারি ধমনীর রক্তটাও পেছনের দিকে ফিরে আসতে চেষ্টা করবে, কিন্তু আসতে পারবে না। যখনই সে আসতে চেষ্টা করবে, উল্টা দিকে রক্তের চাপ দেওয়ার কারণে এই কপাটিকাটা তখন ঠাস করে বন্ধ হয়ে যাবে। হবে না কি হবে না? জি স্যার হবে। জি স্যার, হবে। আবার এই চেম্বারটা যখন বড় হবে, এই চেম্বারটা বড় হওয়ার কারণে উপরের রক্ত নিচের দিকে আসতে সুবিধা হয়, সেটা সত্য, সেটা ঠিক আছে। কিন্তু ওই চেম্বারটা বড় হওয়ার সাথে সাথে তো আরেকটা ঘটনাও ঘটে। এই যে আমার মহাধমনী, তার ভেতরে যে রক্ত আছে সেই রক্তটাও পেছনের দিকে ফিরে আসতে চেষ্টা করবে। কারণ যেহেতু পেছনে জায়গা বেড়ে গেছে, সুতরাং রক্তটা পেছনের দিকে ফিরে আসতে চেষ্টা করবে। যেহেতু এই রক্তের সাথে এই রক্ত মিশানো আছে, আলটিমেটলি পেছনের দিকে ফিরে আসতে চেষ্টা করবে। তাহলে কি হবে, তখন এই রক্তের চাপে এই কপাটিকাটাও বন্ধ হয়ে যাবে। এইটা আর এইটা, এই দুইটা দরজা কিন্তু একসাথে বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে দুইটা নিলয় তো একসাথে প্রসারিত হবে, তাই এই রক্ত যে সময় পেছনে ফিরে আসতে চাইবে, এই রক্ত ঠিক একই সময় পেছনে ফিরে আসতে চাইবে। দুই রক্ত দুই ধমনীর মধ্য দিয়ে যখন পেছনের দিকে ফিরতে চাইবে, পালমোনারি ধমনীর রক্ত পেছনের দিকে, মহাধমনীর রক্ত পেছনের দিকে, তখন উল্টা রক্তের চাপে এই সেমিলুনার কপাটিকা আর এই সেমিলুনার কপাটিকা ঠাস ঠাস করে বন্ধ হয়ে যাবে। হবে নাকি হবে না? জি স্যার হবে। হবে। এই সময় একটা শব্দ উৎপন্ন হবে। এই শব্দটাকে বলেছেন অনেকে যে এই শব্দটা মনে হয় যেন ডুব জাতীয়, ডুব। একটা শব্দকে ওনারা বলতে চেয়েছেন লুপ, আর একটা শব্দকে ওনারা বলতে চেয়েছেন ডুব। লুপ ডুব, লুপ ডুব, লুপ ডুব, এরকম শব্দ হয়। এটা ওনারা মিন করতে চেয়েছেন। দুইটা সেমিলুনার কপাটিকা যখন বন্ধ হয়ে যায়, শব্দ করে বন্ধ হয়, তখন ডুব জাতীয় শব্দ হয়। এটা হয় যখন, তখন কিন্তু নিলয়টা প্রসারিত হয়, যে কারণে নিলয়ের প্রসারণের যে টাইম 0.5 সেকেন্ড, সেইটা হচ্ছে এই শব্দটার স্থায়িত্বকাল 0.5 সেকেন্ড। এই শব্দটার স্থায়িত্বকাল কতটুকু? দুইটা নিলয় প্রসারিত হতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু, 0.5 সেকেন্ড। আমি বুঝাইতে পারছি না, পারি নাই? জি স্যার, বুঝতে পারছি। এবার কি আবার হবে, এবার আবার কি হবে, রক্ত আসলো, এবার রক্ত তো চাপ দেবে, এই নিলয়টা চাপ দেবে। নিলয় যখন রক্ত চাপ দিবে তখন কি হবে, রক্তের চাপে এই দরজা খুলে যাবে, এই দরজা খুলে যাবে। কিন্তু এই যে ট্রাইকাসপিড কপাটিকা আর এই বাইকাসপিড কপাটিকা, এই দুইটা দরজা কিন্তু ঠাস ঠাস করে বন্ধ হয়ে যাবে। কারণ রক্ত যখন চাপ দিবে, এই কপাটিকা যেহেতু উপরের দিকে রক্ত চাপ দিলে বন্ধ হয়ে যায়, সুতরাং এই রক্তের চাপে এই বাইকাসপিড এই ট্রাইকাসপিড দুইটা কপাটিকা কিন্তু একই সাথে বন্ধ হয়ে যাবে। এই দুইটা কপাটিকা যখন খুলবে, এই দুইটা কপাটিকা ঠিক তখন বন্ধ হবে। এই দুইটা কপাটিকা যখন বন্ধ হবে, তখন যে শব্দটা হবে, বিজ্ঞানীরা বলেছেন সেই শব্দটা মনে হয় যেন লুপ, এই ধরনের একটা শব্দ। তার মানে লুপ ডুব, লুপ ডুব। তাহলে লুপ শব্দটা কখন হচ্ছে, যখন দুইটা নিলয় সংকুচিত হচ্ছে। তার টাইমটা কতটুকু, 0.3 সেকেন্ড। তাহলে শব্দের উৎপত্তির জন্য দায়ী কি অলিন্দ নাকি নিলয়? নিলয়। নিলয় যখন, হ্যাঁ নিলয়, নিলয় যখন সংকুচিত হয় তখন ট্রাইকাসপিড আর বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়, তখন শব্দ হয় লুপ। নিলয় যখন প্রসারিত হয়, উভয় দিকের এই ধমনী আর এই ধমনীর রক্ত পেছনের দিকে ফিরে আসতে চেষ্টা করে, এই দুইটা সেমিলুনার কপাটিকা তখন বন্ধ হয়ে যায়, তখন একটা শব্দ হয়, নাম ডুব। এইভাবে দরজা যখন বন্ধ হয় তখন শব্দ হবে। এই দরজা বন্ধ হলে লুপ, আবার এই দরজা বন্ধ হলে ডুব। তো এটা বলার আর অপেক্ষা নাই, এই দরজা যখন বন্ধ হয় তখন এই দরজা খুলে যায়। সেটা আমি বললেও বলতে পারি, না বললেও বলতে পারি, কারণ শব্দের উৎপত্তির সাথে দরজা খুলে যাওয়ার কোনো সম্পর্ক নাই। শব্দের উৎপত্তির সাথে হচ্ছে দরজা বন্ধ হয়ে যাওয়ার সম্পর্ক। ট্রাইকাসপিড আর বাইকাসপিড যখন বন্ধ হয়ে যায় তখন লুপ, দুই সেমিলুনার কপাটিকা যখন বন্ধ হয়ে যায় তখন ডুব, লুপ ডুব, লুপ ডুব, এই শব্দ চলতে থাকে। আমি কি বুঝাইতে পারছি না পারিনি? জি স্যার। জি স্যার।
কারো কনফিউশন থাকলে বলো, না হলে লিখে দেব। লেখো, হৃৎপিণ্ডের দুটি নিলয় যখন সংকুচিত হাইফেন প্রসারিত হয় তখন এলইউবি লুপ হাইফেন ডিইউবি ডুব জাতীয় শব্দ উৎপন্ন হয়। হৃৎপিণ্ডের দুটি নিলয় যখন সংকুচিত হাইফেন প্রসারিত হয় তখন লুপডুব জাতীয় শব্দ উৎপন্ন হয়। হৃৎপিণ্ডের দুটি নিলয় যখন সংকুচিত ও প্রসারিত হয় তখন লুপডুব জাতীয় শব্দ উৎপন্ন হয়। হৃৎপিণ্ডের দুটি নিলয় যখন সংকুচিত ও প্রসারিত হয় তখন লুপডুব জাতীয় শব্দ উৎপন্ন হয়। লিখছ? জি স্যার, হয়েছে। দাঁড়ি সাথে লেখো, যখন দুটি নিলয় সংকুচিত হয় তখন একই সাথে ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা সজোরে বন্ধ হয়ে যায়। তখন একই সাথে ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা সজোরে বন্ধ হয়ে যায়। দাঁড়ি দুটি নিলয়, আবার বলবো, দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা একই সাথে সজোরে বন্ধ হয়ে যায়। যখন দুটি নিলয় সংকুচিত হয় তখন ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা একই সাথে সজোরে বন্ধ হয়ে যায়। লিখছ? জি স্যার, ডান। সাথী লেখো, এই দুই কপাটিকা বন্ধের সময় এলইউবি লুপ জাতীয় শব্দ উৎপন্ন হয় যার স্থায়িত্বকাল 0.3 সেকেন্ড। এই দুই কপাটিকা বন্ধের সময় লুপ জাতীয় শব্দ উৎপন্ন হয় যার স্থায়িত্বকাল 0.3 সেকেন্ড। এই দুই কপাটিকা বন্ধের ফলে লুপ জাতীয় শব্দ উৎপন্ন হয় যার স্থায়িত্বকাল 0.3 সেকেন্ড। লিখতে পারছো? জি স্যার। ওর সাথেই লেখো, উল্লেখ্য যে ঠিক এ সময় সেমিলুনার কপাটিকা দুটি খুলে যায়, কিন্তু তা কোনো শব্দ সৃষ্টি করে না। দাঁড়ি উল্লেখ্য যে এ সময় সেমিলুনার কপাটিকা দুটি খুলে যায় কিন্তু তা কোনো শব্দ সৃষ্টি করে না। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, নিচে আলাদা প্যারা করে লেখো, দুটি নিলয় যখন প্রসারিত হয় তখন, নিচে আলাদা লাইন করে লেখো, দুটি নিলয় যখন প্রসারিত হয় তখন পালমোনারি ধমনী ও মহাধমনী এর রক্ত পশ্চাৎ দিকে ফিরে আসতে চেষ্টা করে। দাঁড়ি দুটি নিলয় যখন প্রসারিত হয় তখন পালমোনারি ধমনী এবং মহাধমনীর রক্ত পশ্চাৎ দিকে
ফিরে আসতে চেষ্টা করে। দুটি নিলয় যখন প্রসারিত হয় তখন পালমোনারি ধমনী ও মহাধমনীর রক্ত পশ্চাৎ দিকে ফিরে আসতে চেষ্টা করে। লিখছ? জি স্যার। দাড়ি জি স্যার। দাড়ি এই পশ্চাৎমুখী রক্তের চাপে পালমোনারি ও অ্যাওরটিক সেমিলুনার কপাটিকা দুটি একই সাথে সজোরে বন্ধ হয়ে যায়। এই পশ্চাৎমুখী রক্তের চাপে পালমোনারি ও অ্যাওরটিক সেমিলুনার কপাটিকা দুটি একই সাথে সজোরে বন্ধ হয়ে যায়। এই পশ্চাৎমুখী রক্তের চাপে পালমোনারি এবং অ্যাওরটিক সেমিলুনার কপাটিকা দুটি একই সাথে সজোরে বন্ধ হয়ে যায়। লিখতে পারছো কিনা বলো? জি স্যার। জি স্যার, হয়েছে। পারি। সাথে লেখো, এই কপাটিকা দুটি বন্ধের সময় ডুব জাতীয় শব্দ উৎপন্ন হয় যার স্থায়িত্বকাল 0.5 সেকেন্ড। এই কপাটিকা দুটি বন্ধের সময় ডুব জাতীয় শব্দ উৎপন্ন হয় যার স্থায়িত্বকাল 0.5 সেকেন্ড। এই কপাটিকা দুটি বন্ধের সময় ডুব জাতীয় শব্দ উৎপন্ন হয় যার স্থায়িত্বকাল 0.5 সেকেন্ড। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। দাড়ি সাথে লেখো, উল্লেখ্য যে ঠিক এ সময়, সাথে লেখো, উল্লেখ্য যে ঠিক এ সময় ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা দুটি খুলে যায় কিন্তু তা কোনো শব্দ সৃষ্টি করে না। উল্লেখ্য যে ঠিক এ সময় ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা দুটি খুলে যায় কিন্তু তা কোনো শব্দ সৃষ্টি করে না। লিখতে পারছো কিনা বলো? জি স্যার, হয়েছে। এই এখন যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়ার খুব সম্ভাবনা আছে। এর ভেতরে ছোটখাটো এই যে টাইমিং গুলো সেগুলো এমসিকিউতে দিতে পারে। আবার এখানে একটা পাজল আছে না, বলবে যে এরকম বলবে, লুপ জাতীয় শব্দ উৎপন্ন হয়, উৎপত্তির কারণ ধরো দিল লুপ জাতীয় শব্দ উৎপত্তির কারণ ক খ গ ঘ, চারটা দিবে অপশন। বলবে ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধের জন্য, ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা খোলার জন্য, পালমোনারি ও সেমিলুনার কপাটিকা, অ্যাওরটিক সেমিলুনার কপাটিকা খোলার জন্য, পালমোনারি ও অ্যাওরটিক সেমিলুনার কপাটিকা বন্ধ হওয়ার জন্য। চারটা অপশন দিয়ে দিবে। তখন তুমি যদি না পারো তাহলে তো আটকায় যাবা। উত্তর হবে ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ হওয়ার জন্য। তার মানে চারটা ঘটনার মধ্যে একটা সঠিক, বাকি তিনটা ভুল। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এইভাবে ঘটনাটা তুমি যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে। ঠিক আছে, এবার আমরা একটা অন্য জিনিস পড়বো। এই পর্যন্ত যা পড়াইছি সেগুলো কি না বুঝে পড়ছো না বুঝছো? সবই বুঝছো বলো? তারপরেও ধরো, তারপরেও যখন তুমি নোটটা পড়বা অথবা বইটা মিলায় পড়বা, অবশ্যই কিছু জায়গা থাকতে পারে যে জায়গাটা হয়তো ভালো বোঝা যায় না। বিশেষ করে বইয়ের ভাষাগুলোতে একটু অন্যরকম, তাই না? তোমরা সেক্ষেত্রে কি করবা, আমাকে প্রয়োজন বোধে মেসেঞ্জারে ইনবক্সে লিখে জানায় দেবা। আমি সুবিধাজনক সময়ে, হয়তো ওই দিন না হোক একদিন পরে হোক, আমি ঠিকই তোমাকে একটা রিপ্লাই দিয়ে দিব। চেষ্টা করবো ইনশাল্লাহ। পড়তে গেলে কোনো কনফিউশন অ্যারাইজ করলে সেটা অবশ্যই আমাকে শেয়ার করবো আমার সাথে। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, এবার আমরা পড়বো। স্টার চিহ্ন দিয়ে লেখো, লেখো, স্টার চিহ্ন দাও। হৃৎপিণ্ডের সংযোগী কলা সমূহ।
রমজান মাসে তোমাদের পড়া কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 12টায়। সবাই কি সেটা জানো? জি স্যার। এটা কিন্তু সবাই একটু কাইন্ডলি মনে রাখো, ভুলে যেও না, লাগলে অ্যালার্ম দিয়ে রাখো। শুধু একটা মাস একটু স্যাক্রিফাইস করো, একটা মাস একটু টাইম ম্যানেজ করে নাও আমার জন্য, তা না হলে আমি রোজা রাখতে পারবো না। আমি 2-3টা ব্যাচকে মার্চ করে দিচ্ছি, যে 3টা ব্যাচের পড়া সেম। একসময় তো একসাথেই ছিলাম, পরে মার্চ আলাদা করছিলাম টাইমিং এর জন্য, কিন্তু এখন আমি 12টায় দেখলাম, 12টায় তো সাধারণত কোনো অ্যাজ ইউজুয়াল পড়া থাকার কথা না, কলেজেও না বা কোনো প্রাইভেটও থাকার কথা না। সেই চিন্তা করে ওই টাইমটা আমি সিলেক্ট করছি। 2টা দিছিলাম, শনি সোম বুধ 12টা অথবা রবি মঙ্গল 12টা। দেখলাম যে ম্যাক্সিমাম রবি মঙ্গল 12টা চয়েস করছে, সেই জন্য ওই টাইমটাই সেটেল করছি। কিন্তু দুর্ভাগ্য যে ওই টাইমে সেকেন্ড ইয়ারের একটা ব্যাচ ছিল, এখন সেই সেকেন্ড ইয়ারের ব্যাচটা আমার সরায় দেওয়া লাগবে। দিব, সমস্যা নাই। ফার্স্ট ইয়ারের ব্যাচের এখন প্রায়োরিটি বেশি, কারণ সেকেন্ড ইয়ার তো এখন জাস্ট রিভিশন দিতেছে। তো এনিওয়ে, তোমরা কিন্তু নিজেরা ওই টাইমটা একটু মেনটেন আর করবা, আমাদের ম্যানেজ করবা। কখন রাখবেন? ব্যাকআপের টাইমটা আমি বলবো। ব্যাকআপের সকাল 8টায়ও যেমন সমস্যা, রাত 8টায়ও সমস্যা, সেটা আমি তোমাদেরকে বলবো। ওটা তো শুধু শুক্রবারই হবে, শুক্রবারই হবে, শুধু টাইমটা একটু চেঞ্জ করতে হবে। সকাল 8টায় তো ঘুম থেকে উঠে পারবো না, রাত 8টার সময়ও পারা যাবে না, যেহেতু নামাজ থাকবে। ওইটা হয়তো সকাল 10টার দিকে একটা আনবো টাইম, আবার হয়তো বিকালে একটা টাইম আনবো। 2টা টাইমই রাখবো, 1.5 ঘন্টা 3 ঘন্টাই থাকবে, কিন্তু টাইমিংটা একটু আগায় পাছায় আনবো। সেটা আমি তোমাদের সাথে আলোচনা করে ঠিক করবো না, হ্যাঁ? আচ্ছা স্যার। কিন্তু আমার একদম আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, এই যে অ্যাজ ইউজুয়াল যে ক্লাসটা তোমাদের হচ্ছে, সেটা কিন্তু তোমরা মিস করিও না। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে আসছে, তোমরা তো অন্য ব্যাচের চেয়ে একটু পিছনে আসো, কারণ তোমাদের মনে হয় একটা না 2টা ক্লাস মিস গেছে। জি স্যার। এখন যখন আমি রমজান মাসে শুরু করব, তখন দেখবা যে ওদের সাথে তোমাদের পড়া একটু মেলে না, তোমরা মনে হয় 2-3টা ক্লাস পিছনে আসো। এখন যখন একসাথে শুরু করব, তার আগে তো আমার একটা এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে, একটা বা 2টা, তা নাহলে তো ওদের লেভেলে আনতে পারবো না তোমাদেরকে। সেই টাইমটা কখন দিবা বলো তো দেখি? স্যার রমজানের তো কালকে বাকিও নাই। অফিসের আজকে মধ্যে কয় স্যার তারিখ? আজকে কয় তারিখ? স্যার 10 তারিখ। 10 তারিখ 10 তারিখ। 13 তারিখে রাতে সেহরি খাইতে হবে, 14 তারিখে রোজা। তার মানে কাল পরশু 11, 12, 13, এই 3টা দিনের মধ্যে একটা বা 2টা ক্লাস তোমাদের করতে হবে। কালকে তো সকালবেলা আমি একটু গ্রামের বাড়ি যাব, আসবো হচ্ছে স্যার 12 বিকাল বেলা। তারিখে ভালো হয়। হ্যাঁ, কালকে 12 কি তারিখ বার? স্যার, কাল স্যার 12 কালকে তারিখ, রবিবার। সোমবার 12 তারিখ। জি স্যার। ঠিক আছে, তাহলে 12 তারিখ দেয়া যায় কখন আমি দেখবো। 12 তারিখে আমি তো একটা সকালে, ক্লাসই স্যার পুরো যাতে কভার হয় এরকমের করাই দিবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওদের লেভেলে আনতে হবে তো। 2টা ক্লাস দিতে হবে, একটা স্যার 12 দুইটা তারিখে দিন, গেলে আরেকটা দরকার নেই স্যার, একটা টাইম আর কি হলো, ওইখানে আমাদের 1 ঘন্টা নিতেন, ওইখানে আর কি একসাথে 2 ঘন্টা নিয়ে নিলে হয়ে যায় স্যার। একসাথে 2 ঘন্টা। সেটা তো 12 তারিখে পারবো না মনে হয়, কারণ 12 তারিখে আমার অলরেডি 5টা ব্যাচ একদিনে হয়ে যায়। তাহলে সেটা 13 তারিখে করো। 13 তারিখে মনে হয় রবিবার হয়। রবিবারে আমি একটু সকালের দিকে ফ্রি আছি। রবিবারে 10টার দিকে পারবা? 10টা বা 9টার দিকে পারবা? সকালে তো রবিবার স্যার 9টা। কলেজে ক্লাস থাকে স্যার, এই এটাই কারণে। তো সকালে স্যার সমস্যা, পারা যাবে না। সেটাই তো সমস্যা, সকালে স্যার পারা যাবে আমাদের না, না? 12টা পর্যন্ত ক্লাস থাকে স্যার। তাহলে একটা কাজ আর করবে নাকি তোমরা? রাত্রেও স্যার তারাবি থাকবে। না না, আচ্ছা যাই হোক, এটা নিয়ে পরে আলাপ করবো না, একটা চিন্তা করো। স্যার দুপুরে আমাদের ল্যাব ক্লাস থাকে স্যার 4টা পর্যন্ত। বুঝছি তোরে বাবা, আমি তো জানি যে তোমরা টাইট শিডিউলে থাকো। আবার এদিকে আমারও বিভিন্ন শিডিউল থাকে, এর মধ্যে দিয়ে 2টা ক্লাসের টাইম বের করতে হবে। একসাথে 2 ঘন্টা না বের করতে পারলে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা টাইম বের করতে হবে, তা নাহলে আমি ওদের লেভেলে তোমাদেরকে নিতে পারবো না। আমি ভাবতে থাকি, তোমরাও ভাবতে থাকো, বুঝছো জি তো? স্যার। লাগলে জি রাত্র স্যার। 10টায় দেবো, অসুবিধা কি? লাগলে কালকে কি বার? কালকে দেখো রাত্র 9টায় করতে পারো? রাত্র 9টায় কাল? 9টা কালকে আমার আর মুসার দুজনেই প্রাইভেট আছে জি স্যার। স্যার আমাদের ক্লাস থাকে 10টায় কালকে রাত 10টায়। সোমবার ফ্রি থাকি সাড়ে স্যার। 10টা পর্যন্ত স্যার পড়া, 1.5 ওরে ঘন্টা করে আল্লাহ। পড়া। তাহলে সোমবার স্যার পরের দিন, সোমবার রাতে ফ্রি থাকি স্যার। সোমবার তো সোমবার তোমরা আমার রাতে কাছে, free। সোমবার তো আমার কাছেই তোমাদের পড়া আছে, নাই আছে না? তো সোমবার পড়াটা, সোমবার দিন সকাল সোমবার 7টা একসাথে 2 ঘন্টা 1 পড়াই দিই। রাত্রে 9টার দিকে। সোমবার একসাথে 2 ঘন্টা পড়াই দিই। জি জি স্যার স্যার, সমস্যা সেটা নাই। ভালো হয়। জি আর স্যার আজকে যদি একটু বেশি পড়াই, আজকে যদি আধা ঘন্টা বেশি পড়াই, সমস্যা নাই স্যার। পড়া আছে আজকে? কয়টায় কয়টায়? 8টায়। এই তো জ্বালা, পেস লাগাই দিছি। জি তাহলে স্যার, আমার আছে। সোমবার যদি 2 ঘন্টা পড়াই, সেদিনও তো পড়তে পারবো না, সেদিনও তো তোমাদের আবার 8টায় পড়া থাকবে না, তাহলে জি স্যার, রাত 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা পড়াই দিয়েন। সোমবার রাত 10টা থেকে 12টা পর্যন্ত? রাত 12টা পর্যন্ত জাগলে মানে আমার বাসাতে নামাই দিবে।
না সেটা পারবো স্যার না। না না সেটা পারবো না, না সেটা সমস্যা পারবো না। অস্বাভাবিক না, অস্বাভাবিক কিছু করতে পারবো না। 11টা পর্যন্ত, 11টার পরে আমি বাসায় বসে পড়াবো আর আমার স্যার বাসায় রাখ স্যার এই ব্যাপারে গ্রুপে যদি একটু মানে ভোটের ই করেন স্যার, মতামত। হ্যাঁ তারপরে ঠিক আছে, ঠিক আছে, যদি না ঠিক আছে, পারে স্যার ঠিক তারা আছে। রেকর্ড দেখে নিবে, সেটাই ভালো হয়। আচ্ছা যাই হোক, এটা নিয়ে গ্রুপে কথা বলবো অনেক। এই গ্রুপটা তো ওকে ছোট স্যার। গ্রুপ, একটা ডিসিশনে আসা যাবে, অসুবিধা নেই। জি ঠিক স্যার, আছে, এখন পড়ায় যাই একটু। এই আমাকে একটু পানি দাও, লাইনে থাকো। আচ্ছা এখন পড়ায় যাই। আচ্ছা খেয়াল করো, এই যে হার্ট, হ্যাঁ এই যে আমাদের হার্ট, কি আল্লাহর এক নিয়ামত। এটা তোমার একদম, আমরা যখন মায়ের জঠরে থাকি সেই সময় থেকে যে সংকোচন প্রসারণ করা শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত করতে থাকে। কিন্তু কেন করে সেটা এখন আলোচনা করব। কেন করে সেটা হচ্ছে, এই যে হার্টের মধ্যে এমন কিছু টিস্যু আছে যারা ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারে। ওই টিস্যুগুলোকে বলা হয় জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু, হ্যাঁ জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু বলা হচ্ছে এই জন্য যে ওরা ইলেকট্রিসিটি উৎপাদন করার মাধ্যমে এই পুরো হার্টের মধ্যে একটা কানেকশন নেটওয়ার্ক তৈরি করে ফেলে। ইলেকট্রিসিটির মাধ্যমে হার্টের পুরোটার মধ্যে একটা নেটওয়ার্ক বা কানেকশন তৈরি করে। জাংশন মানে হচ্ছে কানেকশন বা সংযোগ স্থাপন করা, সেই কাজটাই ওরা করে। এই জন্য এই টিস্যুগুলোকে বলা হয় সংযোগী কলা বা জাংশনাল টিস্যু। এখন সেই সংযোগী কলাগুলো কোথায় কোথায় থাকে সেটা একটু জানতে হবে। তোমরা নিশ্চয়ই জানো, এই যে আমাদের ধরো আমাদের হৃৎপিণ্ডের ভেতরে 4টা প্রকোষ্ঠ, তাই না? এই 4টা প্রকোষ্ঠ, আচ্ছা 2টা অলিন্দ আর 2টা নিলয়, এই 4টা প্রকোষ্ঠ। এখন খেয়াল করো, এইখানে একটা শিরা আছে, যে শিরাটাকে বলা হয় করোনারি শিরা। এই শিরাটা অনেক সময় আবার একটু চ্যাপ্টা থাকার কারণে করোনারি সাইনাসও বলে। করোনারি সাইনাস আর করোনারি শিরা একই জিনিস। শিরা যখন একটু চ্যাপ্টা হয়ে যায় তখন তাকে করোনারি সাইনাস বলা যায়। সাইনাস মানেই প্রকোষ্ঠ। এই করোনারি সাইনাস নামক শিরাটা ডান অলিন্দের মধ্যে যেখানে এসে ঢোকে, সেই জায়গায়, সেই মুখে, এখানে একটা ওই স্পেশাল টিস্যু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এইটাই হচ্ছে মেইন টিস্যু। এটার কারণেই প্রধান বিদ্যুৎটা তৈরি হয়। সেই টিস্যুটার নাম হচ্ছে পেসমেকার। পেসমেকার, পেসমেকার এরকম নাম দেওয়া হয়েছে কেন? কারণ এটা থেকেই বিদ্যুৎ তৈরি হয়, তৈরি হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে এবং ছন্দময় ভাবে বিদ্যুৎ উৎপাদিত হয়। প্রতি মিনিটে 70 বা 72 বা 75 বার বিদ্যুৎ উৎপাদন করে এবং ছন্দময় ভাবে। কিভাবে? এই এখন বিদ্যুৎ তৈরি করলো, আবার অফ হয়ে যাবে, আবার তৈরি হবে, আবার অফ হয়ে যাবে। যতবার সে বিদ্যুৎ তৈরি করবে ততবার ওই বিদ্যুৎটা এই হার্টের প্রাচীরের মধ্যে ঢুকে একটা খিঁচুনি দিবে। কারণ বিদ্যুৎ জিনিসটাই এমন, আমাদের পেশিটাকে সংকুচিত করে। দেখো না অনেক সময় ইলেকট্রিসিটি যদি শক লাগে তখন একটা ঝাঁকুনি দেয় না শরীরের মধ্যে? জি স্যার। ওই রকম যতবার সে বিদ্যুৎ তৈরি করে জি ততবার স্যার। এই হার্টের পেশিটাকে সে কন্ট্রাক্ট করে, সংকুচিত করে। যেই মাত্র বিদ্যুৎ চলে যায় আবার হার্টের পেশিটা এক্সটেন্ড করে। এই কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন, কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন, এটার কারণে হার্টটাই সংকুচিত প্রসারিত হয়। এইটাই হচ্ছে মেইন বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র। এটাকে এই জন্য বলা হয় পেসমেকার। পেস কেন? ছন্দময় ভাবে। পেস বোলার আমরা বলি না, যারা একদম সুন্দর একটা ছন্দময় ভাবে বল করে, বলটা যেখানে পড়ে একদম সুন্দর করে ছিটকে যায় বাইরের দিকে, পেস বোলার আমরা বলি না, ওরকম ছন্দময় সুন্দরভাবে একটা বল করে। এই জন্য যেহেতু সে এই হৃৎপিণ্ডের ছন্দময় সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করে, এই জন্য এই টিস্যুটাকে পেসমেকার বা ছন্দ নিয়ামক বলে। তবে এর আবার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম আছে, সেটা আমি বলি। এটার আরেকটা নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড, সংক্ষেপে বলে SAN। এরকম নাম দেওয়া হয়েছে কেন? করোনারি সাইনাস, সেখান থেকে এই সাইনো কথাটা নেওয়া হয়েছে। আর যেহেতু এটা ডান অলিন্দের প্রাচীরে থাকে, অলিন্দ ইংরেজি হচ্ছে অ্যাট্রিয়াম, সেখান থেকে অ্যাট্রিয়াল কথাটা নেওয়া হয়েছে। আর নোড মানে হচ্ছে সংযোগ স্থল। ধরো এটা একটা গাছ, এই গাছের যেখানে যেখানে গিট থাকে, যেখান থেকে পাতা তৈরি হয় অথবা একটা ডাল বা শাখা তৈরি হয়, ওই জায়গাটাকে কিন্তু নোড বলে। নোড, নোডের বাংলা হচ্ছে পর্ব।
যেহেতু এই টিস্যুটা যেখানে থাকে ওটা একটা সংযোগ স্থল, এই সাইনাস, করোনারি সাইনাস আর অলিন্দ তার সংযোগ স্থল, গাছের ডাল আর গাছের মূল বডি তার সংযোগ স্থল। এটাকে যদি নোড বলি তাহলে এটাকে নোড বলতে তোমার আপত্তি থাকার কথা না। সেই জন্য এই টিস্যুটার আরেকটা নাম হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, SAN। এটারই আবার নাম হচ্ছে পেসমেকার। এইটা প্রতি মিনিটে 70 বা 72 বা 75 বার ইলেকট্রিসিটি তৈরি করে। যতবার ইলেকট্রিসিটি তৈরি হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে ঠিক ততবার সে সংকুচিত হয়, আবার যে ইলেকট্রিসিটি চলে যায় আবার প্রসারিত হয়। আচ্ছা, এটা হচ্ছে প্রধান। তবে আরেকটা সংযোগী কলা আছে, সেটার অবস্থান হচ্ছে এই যে ডান অলিন্দ আর এই যে ডান নিলয় তার সংযোগ স্থলে এই জায়গায়। এখানে আবার একটা ওই টিস্যুর মধ্যে, কিন্তু ভালভের মধ্যে আমি এখানে আঁকতেছি, কিন্তু তাই বলে যে ভালভের মাঝখানে এসে বসে থাকে তা না। এই ভালভের পেছনে তো হৃৎপিণ্ডের ওয়ালটা অবস্থান করে, সেই ওয়ালের মধ্যে দুই ভালভের মাঝখানে এসে ভালভটাকে আটকায় দিচ্ছে এটা ভাইবে না, কিন্তু এই টিস্যুটা কিন্তু ওয়ালের মধ্যে। বুঝছো না বোঝো নাই? ভালভ হচ্ছে সামনের দিকে আর এই টিস্যুটার অবস্থান করে হচ্ছে হৃৎপিণ্ডের যে আবরণ বা ওয়াল বা পেশি তার ভিতর। ভালভ কিন্তু আটকায় দেওয়ার কোনো ব্যাপার তার নাই, আমি এখানে আঁকছি অবস্থানটা দেখানোর জন্য। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এই টিস্যুটা আবার এমন, ও যে ইলেকট্রিসিটি তৈরি করে সেটা আবার ওর কাছে চলে আসে, এবং চলে আসার পরে ও ওই ইলেকট্রিসিটিটাকে আস্তে আস্তে নিচের দিকে পাঠিয়ে দেয়। ওর ভেতর থেকে এরকম একটা নলের মতো আবার একটা টিস্যু বের হয়েছে, এই যেরকম। এটাও একটা সংযোগী কলা বা জাংশনাল টিস্যু। এইখানে যে একটা, এই যে দেখতে পাইলা, এটা আবার ওর কাছ থেকে ইলেকট্রিসিটি গ্রহণ করে এদিকে পাঠিয়ে দেয়। আবার এটা এমন জিনিস, এই পেসমেকার যদি বিদ্যুৎ তৈরি করতে ব্যর্থ হয়, ও তখন আবার ওর ভেতরে যে বিদ্যুৎ সঞ্চিত থাকে সেটা আবার সাপ্লাই দিতে পারে। ও আবার কিছুটা বিদ্যুৎ সাপ্লাই মানে সঞ্চয় করেও রাখতে পারে। এই জন্য ওটাকে আবার বলা হয় রিজার্ভ পেসমেকার, আইপিএস এর মতো। ধরো বিদ্যুতের মেইন লাইন আসে আইপিএস এর মধ্যে, আইপিএস থেকে লাইন চলে যায় সারা ঘরে। এখন বিদ্যুতের মেইন লাইন অফ হয়ে গেলে আইপিএস তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাপোর্ট দিতে পারে, পারে নাকি পারে না? ঠিক সেরকম, হ্যাঁ ঠিক সেরকম ও ও করে কি, ওই পেসমেকার যে বিদ্যুৎ তৈরি করে সেটা ওর মধ্যে আসে, তারপর সেই বিদ্যুৎটাকে সে নিচের দিকে পাঠিয়ে দেয়, কিন্তু নিজেও কিছুটা বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে পারে। এই জন্য এটাকে বলা হয় রিজার্ভ পেসমেকার। রিজার্ভ পেসমেকার কেন বলা হচ্ছে বুঝতে পারছো তো? কারণ ও তো কিছুটা বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে পারে সেই জন্য। কিন্তু ওর মূল কাজ কিন্তু বিদ্যুৎ সঞ্চয় করে রাখা ওটা না। ওর মূল কাজ হচ্ছে ওখান থেকে বিদ্যুৎ আসবে, ওর মাধ্যম হয়ে সেটা আবার নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে কোথায় যাবে? নিচের দিকে আবার একটা এরকমের লম্বা সংযোগী কলা আছে, কিছু দূর যাওয়ার পর আবার এটা দুই ভাগে ভাগ হয়, এরকম এরকম। এই তারপরে এটা আবার অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে একদম হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম পেশির মধ্যে ঢুকে পড়ে এরকম। এই বিদ্যুৎটা এই দিক দিয়ে আসে, এসে এই দুইটা শাখার মধ্যে গিয়ে একেবারে হৃৎপিণ্ডের প্রাচীরের মধ্যে ঢুকে যায়। এই যে লম্বা একটা সংযোগী কলা যেটা রিজার্ভ পেসমেকারের নিচের দিকে নামছে, এর রিজার্ভ পেসমেকারের নামটা একটু লিখি। এটাকে বলা হয় রিজার্ভ পেসমেকার। তবে এটার আবার আরেকটা নাম আছে, হ্যাঁ রিজার্ভ পেসমেকারের আবার আরেকটা নাম আছে, কি নাম জানো? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এরকম কেন নাম হলো তোমরা নিশ্চয়ই জানো, অলিন্দ ইংরেজি অ্যাট্রিয়াম, সেখান থেকে অ্যাট্রিও কথাটা নেওয়া হয়েছে। আর নিলয় ইংরেজি হচ্ছে ভেন্ট্রিকেল, সেখান থেকে ভেন্ট্রিকুলার কথাটা নেওয়া হয়েছে। কারণ ওর অবস্থান তো হচ্ছে ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে, এই জন্যই তো নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। অলিন্দ মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেল মানে নিলয়, তার সংযোগস্থলে। এই জন্য ওর নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, সংক্ষেপে বলে এভিএন। যাহা এভিএন তাহাই রিজার্ভ পেসমেকার, যাহা এসএএন তাহাই পেসমেকার। বুঝাতে পারছি না পারিনি? এই স্যার জিনিসটা হচ্ছে, এটিএনটা কোনটা স্যার? হ্যাঁ এটিএনটা কোনটা? এটিএন বলি নাই তো, এভিএন। ওই এভিএন স্যার, এই তো এই যে এটা এভিএন, এই যে এটাই রিজার্ভ এভিএন। পেসমেকার। হ্যাঁ হ্যাঁ এটাই এভিএন। ও স্যার ঠিক আছে। আর এই পেসমেকার যেটা এটাই এসএএন। এবার বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো না পারো না? হ্যাঁ। এখন এভিএন এর ঠিক নিচে এই যে একটা লম্বা নল আছে,
তারপর আবার এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, তারপর একদম চিকন চিকন সুতায় সুতায় ভাগ হয়ে গেছে। এই লম্বা নলটার আবার একটা নাম আছে। এই লম্বা নলটাকে বলে বান্ডেল অফ হিস। এটাও কিন্তু একটা ওই একই জাতীয় টিস্যু। ওর কাজ হচ্ছে এই এভিয়ানের কাছ থেকে বিদ্যুৎটা নিয়ে আস্তে আস্তে নিচের দিকে পাঠিয়ে দেওয়া। তারপরে এই যে একদম সরু সরু যে শাখা পোশাখাগুলো, এগুলোকে বলা হয় পার্কিনজি ফাইবার, পার্কিনজি তন্তু বা পার্কিনজি ফাইবার। এরাও কিন্তু ওই একই জাতীয় টিস্যু, শুধু আকৃতিটা একটু ভিন্ন। এরাও বিদ্যুৎ পাস করতে পারে। তাহলে আমরা 4 রকমের জাংশনাল টিস্যু দেখতে পেলাম। এক হচ্ছে পেসমেকার বা সাইনোয়াট্রিয়াল নোড, 2 হচ্ছে রিজার্ভ পেসমেকার বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, 3 হচ্ছে বান্ডেল অফ হিস, আর 4 হচ্ছে পার্কিনজি ফাইবার। এখন এদের সম্পর্কে আমাদেরকে একটু নোট করতে হবে। তাহলে অনেকে দেখা যাচ্ছে এই যে মেসেজ দিচ্ছে ক্লাস আছে, তাহলে আমি ছেড়ে আবার একটু বলবেন? হ্যাঁ, শেষেরটা লিখছেন কি? এই যে পার্কিনজি ফাইবার, পার্কিনজি তন্তু, স্যার বুঝছি। পেসমেকার, রিজার্ভ পেসমেকার, বান্ডেল অফ হিস, আর একটা হচ্ছে পার্কিনজি ফাইবার। এখন এটা আমি নোট করে দিব। এখন 10-15 মিনিট লাগবে, অনেকে তো চলে যাবে। ওরা কি রেকর্ড দেখে নিলে হবে? জি স্যার, আমরা রেকর্ড দেখে নেবো, আমরা চলে যাই। জি স্যার, আপনি আচ্ছা, করাই তাহলে দেন। তাহলে তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি নোটটা দিয়ে দেই। হ্যাঁ, জি স্যার। জি স্যার, করেন স্যার। ঠিক আছে, তোমরা তাহলে একটু পরে রেকর্ডটা দেখে নিও। আমি এটা আসসালামু শেষ করে আলাইকুম দিলে একটু আগায় গেলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা লেখো, আমাদের হৃৎপিণ্ডে নির্দিষ্ট কিছু স্থানে মানবদের ওই যে হৃৎপিণ্ডের সংযোগী কলায় হেডিংটা দিয়ে তারপর লিখতে থাকো। আমাদের হৃৎপিণ্ডে নির্দিষ্ট কিছু স্থানে বিশেষ এক প্রকার কলা থাকে যারা বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন করতে পারে। আমাদের হৃৎপিণ্ডের নির্দিষ্ট কিছু স্থানে বিশেষ এক ধরনের কলা থাকে যারা বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন করতে পারে। দাঁড়ি, এই কলাসমূহকে সংযোগী কলা বলে। আমাদের হৃৎপিণ্ডের নির্দিষ্ট কিছু স্থানে বিশেষ এক ধরনের কলা থাকে যারা বিদ্যুৎ উৎপাদন ও পরিবহনে সক্ষম। এই কলাসমূহকে সংযোগী কলা বলে। লিখতে পারছো কিনা বলো? জি স্যার। দাঁড়ি, সাথে লেখো, মানব হৃৎপিণ্ডের প্রধান সংযোগী কলা 4টি। মানব হৃৎপিণ্ডের প্রধান সংযোগী কলা 4টি, যথা নাম্বার 1 বা 1 সাইনোঅ্যাট্রিয়াল নোড, ব্র্যাকেটে লেখো SAN, অবলিক দিয়ে লেখো পেসমেকার। এখানে লিখে দিয়েছি আমি, সেটা দেখে লেখো। 1 নম্বরে লেখো সাইনোঅ্যাট্রিয়াল নোড, ব্র্যাকেটে লেখো SAN, অবলিক দিয়ে লেখো পেসমেকার। সাইনোঅ্যাট্রিয়াল নোড, স্যার লিখছি। হ্যাঁ, হাইফেন দিয়ে লেখো, আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। তোমরা যারা নোটটা করতেছো তারা কাইন্ডলি এই অংশটুকু ছবি তুলে, যার ভালো আছে ক্যামেরা, একটু গ্রুপে দিয়ে দিও, তাহলে অন্যরা আবার দেখে লিখে নিতে পারবে যারা ক্লাস করতে পারলো না। আর রেকর্ডটা তো আমি দিয়ে দিবই, ঠিক আছে তো? ঠিক আছে, এবার লেখো, হ্যাঁ, সাইনোঅ্যাট্রিয়াল নোড বা পেসমেকার, আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। লেখো, হৃৎপিণ্ডের করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলের প্রাচীরে, হৃৎপিণ্ডের করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলের প্রাচীরে যে সংযোগী কলা অবস্থান করে তাকে SAN বা পেসমেকার বলে। আমি এই ছবিটা তুলে তোমাদের সামনে, চোখের সামনে রেখে তারপর বলি কথা। একটু ছবিটা তুলে নিয়ে আসি, লাইনে থাকো। হ্যাঁ, তাহলে একটু পরিষ্কার দেখা যাবে, লাইনে থাকো। হ্যাঁ,
আচ্ছা, এখন কি লেখাটা পড়া যায় ভালো, প্লিজ? জি স্যার, আর হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। লেখো, হৃৎপিণ্ডের করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলের প্রাচীরে যে সংযোগী কলা অবস্থান করে বা থাকে, যা লেখো, তাকে SAN বা পেস মেকার বলে। দাঁড়ি, সাথে লেখো, এই কলা প্রতি মিনিটে 70-75 বার স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদনে সক্ষম। এই কলা প্রতি মিনিটে 70 থেকে 75 বার, কোনো কোনো বইতে 80 বারও লিখতে পারে। এই কলা প্রতি মিনিটে 70 থেকে 75 বার স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদনে সক্ষম। লিখতে পারছো বলো? জি স্যার। দাঁড়ি, সাথেই লেখো, সাথেই লেখো, ছন্দময় ভাবে, ছন্দময় ভাবে মানে রিদমিক্যালি, সোজা কথা, ছন্দময় ভাবে বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদন করে এই কলা, ছন্দময় ভাবে বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদন করে এই কলা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে বলে একে পেসমেকার বলে বা ছন্দ নিয়ামক বলে। পেসমেকার মানে ছন্দ নিয়ামক। ছন্দময় ভাবে বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদন করে এই কলা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে বলে একে পেসমেকার বা ছন্দ নিয়ামক বলে। ছন্দময় ভাবে সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে বলে ছন্দময় ভাবে বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদন করে এই কলা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে বলে একে পেসমেকার বা ছন্দ নিয়ামক বলে। লিখতে পারছো কিনা দেখো। ছন্দময় ভাবে বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদন করে এই কলা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে বলে একে হৃৎপিণ্ডের পেসমেকার বা ছন্দ নিয়ামক বলে। লিখতে পারছো? জি স্যার, হয়েছে। ঠিক আছে, এবার লেখো নিচে নাম্বার 2, লেখো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, ব্র্যাকেটে লেখো AVN, অবলিক দিয়ে লেখো রিজার্ভ পেসমেকার। এই যে আমি যেভাবে লিখছি, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, ব্র্যাকেটে লেখো AVN, অবলিক দিয়ে লেখো রিজার্ভ পেসমেকার। আন্ডারলাইন করে হাইফিন দিয়ে লেখো। লেখো, ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলের প্রাচীরে, ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলের প্রাচীরে যে সংযোগী কলা অবস্থান করে তাকে AVN বা রিজার্ভ পেসমেকার বলে। ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে সংযোগী কলা অবস্থান করে তাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা রিজার্ভ পেসমেকার বলে। লিখছো কিনা দেখো। হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলের প্রাচীরে যে সংযোগী কলা অবস্থান করে তাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা রিজার্ভ পেসমেকার বলে। দেখো লিখছো কিনা। জি স্যার। দাঁড়ি, সাথে লেখো, এই কলা SAN এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে এই কলা SAN এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে লিখছো, বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে, সাথে লেখো
বান্ডেল অফ হিজ এর কাছে প্রেরণ করে। এই কলা এসএন এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে বান্ডেল অফ হিজ এর কাছে প্রেরণ করে। এই কলা এসএন এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে বান্ডেল অফ হিজ মানে নিচের যেটা ওইটার কাছে। এই কলা এসএন এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে বান্ডেল অফ হিজের কাছে প্রেরণ করে। জি স্যার। এই কলা, হ্যাঁ, এই কলা এসএন এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে বান্ডেল অফ হিজ এর কাছে প্রেরণ করে। লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, তবে এভিএন নিজেও প্রতি মিনিটে 40 থেকে 60 বার বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদনে সক্ষম। যদি এসএন কাজ না করে তাহলে অল্প অল্প বিদ্যুৎ তরঙ্গ উৎপাদন করে সে কিন্তু হৃৎপিণ্ডটাকে বাঁচায় রাখার চেষ্টা করতে থাকে, কিন্তু এতে পারপাস সার্ভ করে না। কারণ হৃৎপিণ্ড যদি 70 থেকে 75 বার বা 72 বার হার্ট মানে বিট না করে তাহলে ব্লাডের প্রেশার এত কম হয় তাতে আর কি শরীর স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। কিন্তু মৃত্যুর আগে যা হয় আর কি, এসএন এর কাজ যখন বন্ধ হয়ে যায় তখন এবিএন টিম 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 করে জ্বলতে থাকে, 40 থেকে 60 বার একটু একটু করে বিট করার চেষ্টা করে। তারপর যখন এভিএন কাজ করা বন্ধ করে দেয় তখন বান্ডেল অফ হিজ দেখবা সেও প্রতি মিনিটে একটু একটু করে বিদ্যুৎ উৎপাদন করে বাঁচিয়ে রাখে। তারপর যখন দেখা যায় এসএন শেষ, এভিএনও কাজ করছে না, বান্ডেল অফ হিজও বিদ্যুৎ তৈরি করতে পারে না, তখন তো তোমার মরণ ছাড়ার উপায় নেই। আস্তে আস্তে হৃৎপিণ্ডের বাতি মানে নিভে যায়, প্রদীপ নিভে যায়। বুঝছো না কি বোঝো নাই? প্রত্যেকটা জাংশনাল টিস্যু সে নিজেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারে, সংজ্ঞার মধ্যে বলে আসছি, তবে সবচেয়ে বেশি তৈরি করতে পারে এসএন। আর এভিএন দেখো এখন কিন্তু কম, প্রতি মিনিটে মাত্র 40 থেকে 60 বার। তাহলে আমরা আবারও বলি লাইনটা, এসএন এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে বান্ডেল অফ হিজ এর কাছে প্রেরণ করা এভিএন এর কাজ। তবে এভিএন নিজেও প্রতি মিনিটে 40 থেকে 60 বার বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদন করতে পারে। লিখছো কিনা বলো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ। এবার লেখো নাম্বার 3। এগুলো পরীক্ষা দিবে কিন্তু, এই যে বললাম কতবার পারে মিনিটে, এগুলো পরীক্ষা দিবে। এবার লেখো নাম্বার 3, লেখো বান্ডেল অফ হিজ। এই শব্দটা লেখো, বান্ডেল অফ হিজ। এই যেটা এইচটা বড় হাতের দিবা, বান্ডেল অফ হিজ। এই যে এটা হচ্ছে বান্ডেল অফ হিজ। লেখো এভিএন এর ঠিক নিচ থেকে, এভিএন এর ঠিক নিচ থেকে, নিচ মানে নরসি চ, এভিএন এর ঠিক নিচ থেকে, নয়রশ্মি না দীর্ঘিয়া? দীর্ঘিতে মনে হয় না, দীর্ঘইকার না? না স্যার, রশ্মি। এখন রস্বই না, আচ্ছা ঠিক আছে। এভিএন এর ঠিক নিচ থেকে, নরসি চ চ, এভিএন এর ঠিক নিচ থেকে লম্বা ও সরু যে সংযোগী কলা উৎপন্ন হয় তাকে বান্ডেল অফ হিজ বলে। এভিএন এর ঠিক নিচ থেকে লম্বা ও সরু যে সংযোগী কলা উৎপন্ন হয় তাকে বান্ডেল অফ হিজ বলে। দাঁড়ি সাথে লেখো, কিছু দূর অগ্রসর হওয়ার পর এই কলা দুটি শাখায় বিভক্ত হয়ে দুই নিলয় অঞ্চলে এগিয়ে যায় বা অগ্রসর হয়, না, দুই নিলয় অঞ্চলে প্রবেশ করে। লেখো, কিছু দূর অগ্রসর হওয়ার পর এই কলা দুটি শাখায় বিভক্ত হয়ে দুই নিলয় অঞ্চলে প্রবেশ করে। কিছু দূর অগ্রসর হওয়ার পর এই কলা দুটি শাখায় বিভক্ত হয়ে দুই নিলয় অঞ্চলে প্রবেশ করে। দাঁড়ি সাথে লেখো, এভিএন এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে পার্কিনজি তন্তুর কাছে প্রেরণ করা বান্ডেল অফ হিজ এর কাজ।
আবার বলছি, এভিএন এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে পার্কিনজি তন্তুর কাছে প্রেরণ করা বান্ডেল অফ হিজের কাজ। এটা হচ্ছে এভিএন আর এটা হচ্ছে পার্কিনজি তন্তু। তাহলে এই মাঝখানের এটা হচ্ছে বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজের কাজ কি? ওই পাশ থেকে বৈদ্যুতিক তরঙ্গ এনে এই পাশে পৌঁছে দেওয়া। আবারও বলছি, এভিএন এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে বান্ডেল অফ হিজের কাছে, সরি, পার্কিনজি তন্তুর কাছে প্রেরণ করা বান্ডেল অফ হিজের কাজ। এভিএন এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে পার্কিনজি তন্তুর কাছে প্রেরণ করা বান্ডেল অফ হিজ এর কাজ। লিখছো কিনা বলো? জি স্যার লিখছি। দাঁড়ি সাথী লেখো, তবে বান্ডেল অফ হিজ নিজেও প্রতি মিনিটে, তবে বান্ডেল অফ হিজ নিজেও প্রতি মিনিটে 36 বার বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদনে সক্ষম। এটা পরীক্ষা দিতে পারে এমসিকিউতে। তবে বান্ডেল অফ হিজ নিজেও প্রতি মিনিটে 36 বার বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদনে সক্ষম। তবে বান্ডেল অফ হিজ নিজেও প্রতি মিনিটে 36 বার বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদন করতে সক্ষম। লিখতে পারছো বলো? জি স্যার। আচ্ছা, এবার লেখো নিচে নাম্বার 4, পার্কিনজি তন্তু। পার্কিনজি ফাইবার বা পার্কিনজি তন্তু স্যার বলো, বলেন। কিছু বলবা? স্যার এভিএন এর নিচ ওই লাইনটা একটু বলেন। এভিএন এর নিচ থেকে, নিচ ধরো এটা এভিএন, তার ঠিক ডাউন মানে নিচ থেকে। নিচ মানে হচ্ছে এখানে নয়রশ্মি চ, নিচ মানে লোয়ার বা ডাউন। এভিএন এর নিচ থেকে সরু ও লম্বা যে সংযোগী কলা উৎপন্ন হয় তাকে বান্ডেল অফ হিজ বলে। কিছু দূর অগ্রসর হওয়ার পর এই কলা দুটি শাখায় বিভক্ত হয়ে দুই নিলয় অঞ্চলে প্রবেশ করে। ধরতে পারছো? জি স্যার ঠিক আছে, একটা লাইনই লিখতে পারিনি। ঠিক আছে, এবার লেখো পার্কিনজি তন্তু। লেখো, বান্ডেল অফ হিজ এর শেষ প্রান্ত থেকে, বান্ডেল অফ হিজ এর শেষ প্রান্ত থেকে যে অসংখ্য সরু সুতার ন্যায় শাখা প্রশাখা উৎপন্ন হয়ে, বান্ডেল অফ হিজ এর শেষ প্রান্ত থেকে যে অসংখ্য সরু সুতার ন্যায় শাখা প্রশাখা উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম পেশির অভ্যন্তরে প্রবেশ করে তাদেরকে পার্কিনজি তন্তু বলে। দাঁড়ি, বান্ডেল অফ হিজের শেষ প্রান্ত থেকে যে অসংখ্য সরু শাখা প্রশাখা উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম পেশির অভ্যন্তরে প্রবেশ করে তাদেরকে পার্কিনজি তন্তু বলে। বান্ডেল অফ হিজ এর শেষ প্রান্ত থেকে যে অসংখ্য সরু শাখা প্রশাখা উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম পেশির অভ্যন্তরে প্রবেশ করে তাদেরকে পার্কিনজি তন্তু বলে। লিখতে পারছো? স্যার লাস্ট লাইনটা মিস করে গেছি, লাস্ট লাইন। আবার বলি, আগের লাইনটা এই এই এখন যেটা বলছি এটাই বলবো। জি স্যার আবার একটু বলুন। হ্যাঁ, বান্ডেল অফ হিজ এর শেষ প্রান্ত থেকে যে অসংখ্য সরু শাখা প্রশাখা উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম পেশির অভ্যন্তরে প্রবেশ করে তাদেরকে পার্কিনজি তন্তু বলে। বান্ডেল অফ হিজ এর শেষ প্রান্ত থেকে যে অসংখ্য সরু শাখা প্রশাখা উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম পেশির অভ্যন্তরে প্রবেশ করে তাদেরকে পার্কিনজি তন্তু বলে। তোমরা নিশ্চয়ই জানো যে মায়োকার্ডিয়াম পেশিটার সংকোচন প্রসারণের উপরেই নির্ভর করে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ। তার মানে এই বিদ্যুৎটা একদম সরাসরি মায়োকার্ডিয়াম পেশির মধ্যে চলে যায়। হৃৎপিণ্ডের যে ওয়াল, সেখানে মাঝখানের যে স্তর তার নাম মায়োকার্ডিয়াম পেশি, সেখানে চলে যায় এই পার্কিনজি তন্তুর মাধ্যমে বিদ্যুৎ। তাহলে আমরা লাইনটা আবার বলি, বান্ডেল অফ হিজের শেষ প্রান্ত থেকে যে অসংখ্য সরু শাখা প্রশাখা উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম পেশির অভ্যন্তরে প্রবেশ করে তাদেরকে পার্কিনজি তন্তু বলে। লিখছ?
জি স্যার হয়েছে। স্যার দাড়ি, দাড়ি সাথে লেখো বান্ডেল অফ হিজ এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে মায়োকার্ডিয়াম পেশিতে ছড়িয়ে দেওয়া পার্কিনজি তন্তুর কাজ। বান্ডেল অফ হিজ এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে মায়োকার্ডিয়াম পেশিতে ছড়িয়ে দেওয়া পার্কিনজি তন্তুর কাজ। বান্ডেল অফ হিজ এর কাছ থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে মায়োকার্ডিয়াম পেশির অভ্যন্তরে ছড়িয়ে দেওয়া পার্কিনজি তন্তুর কাজ। লিখছো কিনা বলো? জি স্যার হয়েছে। দাঁড়ি সাথে লেখো তবে পার্কিনজি তন্তু নিজেও প্রতি মিনিটে 30 থেকে 35 বার বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদনে সক্ষম। তবে পার্কিনজি তন্তু নিজেও প্রতি মিনিটে 30 থেকে 35 বার বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদনে সক্ষম। তাহলে দেখো এসএন হচ্ছে মূল উৎপাদক 70 থেকে 75 বার। সে যদি সঠিকভাবে না পারে তাহলে এভিএন 40 থেকে 60 বার, মানে কোন রকমের হৃৎপিণ্ডটাকে বাঁচায় রাখার চেষ্টা করে। এভিএনও যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে বান্ডেল অফ হিজ সে প্রতি মিনিটে 36 বার বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করে কোন রকমের হার্টটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। বান্ডেল অফ হিজও যদি ফেল করে, পার্কিনজি তন্তু তারও কিন্তু মধ্যে ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে, সেও আস্তে আস্তে একটু একটু বিদ্যুৎ তৈরি করতে পারে মাত্র মিনিটে 30 থেকে 35 বার। কিন্তু এতে কিন্তু আসলে জীবন বাঁচানো দায়। ওই যে মরার আগে আস্তে 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 এইভাবে নিভু নিভু হয়ে প্রদীপটা একসময় নিভে যায়। বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝতে পারছি। তবে পার্কিনজি তন্তু নিজেও প্রতি মিনিটে 30 থেকে 35 বার বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদনে সক্ষম। নিচে আলাদা লাইন করে লেখো সংযোগী কলা সমূহের বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদনের মাধ্যমে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণের এই পদ্ধতিকে মায়োজেনিক কন্ট্রোল বলে। মায়োজেনিক, MYOGENIC, মায়োজেনিক রেগুলেশন বা কন্ট্রোল বলে। মায়োজেনিক শব্দটা লিখে দিয়েছি দেখো। সংযোগী কলাসমূহের বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদনের মাধ্যমে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণের এই পদ্ধতিকে মায়োজেনিক কন্ট্রোল বলে। আজকে এটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে তাহলে কাটলাম। স্যার খাতার ছবিটা একটু দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। স্যার শেষেরটা